পানাগাঁও যাবো বলে আমরা গাড়িতে চেপেছি। 50 টাকাকে এখানেই দেখা যায়, তারপর সরস্বতী অন্তঃসলীলা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। পরের দিন সকাল, কাল রাত 11টায় সোনপ্রয়াগে রুমে ফিরে ফ্রেশ হয়ে গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল 7টায় উঠে রেডি হয়ে এবার আমাদের গন্তব্য বদ্রীনাথ। বদ্রীনাথ যাবার জন্য প্রথম দরকার বাস বা গাড়ি করা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনপ্রয়াগ গাড়ির পার্কিং বা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে কোনো গাড়ি সীতাপুর 2 কিলোমিটার দূরে যে বাস স্ট্যান্ড, সেখানে যেতে চাইছে না। নাহলে আমাদের প্ল্যান ছিল বাস ধরার, বাসে করে যাওয়ার। কিন্তু এই মুহূর্তে আমাদের যা পায়ের অবস্থা, 2 কিলোমিটার হেঁটে এই ভারী লাগেজ নিয়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই আমরা এখানে শেয়ার গাড়ি নেব। যেরকম গাড়ির সিট সেই অনুযায়ী, যদি লোক সংখ্যা ভর্তি না হয় আপনাদের ওয়েট করতে হবে। বাকি লোক ভর্তি হওয়ার জন্য মাথা পিছু ভাড়া 13:15। আর আমাদের গাড়ি সোনপ্রয়াগ কার পার্কিং থেকে বেরোচ্ছে। আমরা চললাম বদ্রীনাথের উদ্দেশ্যে। জয় বদ্রীবিলাস। আমরা গ্রুপে 6 জন ছিলাম, আর একজনের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কিন্তু একজনকে পাওয়া যায়নি। তখন ড্রাইভার দাদা বাধ্য হয়ে গাড়ি ছাড়ে। আমাদের গাড়িটা ছিল 7 সিটার গাড়ি, আর আমরা গ্রুপে 6 জন ছিলাম, তাই একজনের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। আবার অনেক ক্ষেত্রে ড্রাইভাররা ওই একজনের ভাড়া বাকিদেরকে দিয়ে দিতে বলে তাড়াতাড়িও গাড়ি ছেড়ে দেয়। আগের পর্বে আপনাদের দেখিয়েছি কেদারনাথ থেকে ফেরা, আর আজ চলেছি বদ্রীনাথের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের দূরত্ব 218 কিলোমিটার। সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা। তারপর জ্যাম হলে সেটা তো এক্সট্রা। আর বাসে যদি যান, সীতাপুর থেকে বাসের ভাড়া 700 থেকে 800 টাকা। তবে বাসে টাইমটা আরও 2 ঘন্টার বেশি সময় লাগবে। আর যারা সরাসরি বদ্রীনাথ আসবেন, হাওড়া থেকে হরিদ্বার প্রথমে ট্রেনে, তারপর হরিদ্বার থেকে বাস বা শেয়ার গাড়ি বা নিজেরা গাড়ি বুক করে বদ্রীনাথ আসতে পারেন। হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব 312 কিলোমিটার। সময় লাগে 9 থেকে 12 ঘন্টা। আর বাসে যদি আসেন, বাস ভাড়া 950 টাকা করে। পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে ধন্যবাদ, আর নতুন বন্ধু যারা, তারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে নেবেন, তাতে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। এই মুহূর্তে আমরা একটু ব্রেক নিয়েছি, দাঁড়িয়ে রয়েছি রুদ্রপ্রয়াগ সঙ্গমে। এই রুদ্রপ্রয়াগ একদিক থেকে অলকানন্দা আর একদিক থেকে মন্দাকিনী নদী, দুই দিক থেকে এসে মিলিত হচ্ছে এই রুদ্রপ্রয়াগ সঙ্গমে। বদ্রীনাথ যাওয়ার রাস্তার সৌন্দর্যের বর্ণনা করা খুবই কঠিন, কারণ এত অপূর্ব। দুপাশের খাড়া পাহাড়, অন্যদিকে ঢাল। কখনো কখনো পাহাড়ের এক একটা রূপ, এক একটা ঢালে এক এক রকম রূপ। কোথাও শুধু পাথুরে, কোথাও আছে সবুজ ঘাস। এই রূপ দেখতে দেখতে আর রুদ্রপ্রয়াগ, তারপর কর্ণপ্রয়াগ, তারপর নন্দপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ দেখতে দেখতে কখন যে 218 কিলোমিটার পথ আমরা চলে এলাম তা বোঝাই গেল না। সেই সকালে গাড়ি যাত্রা শুরু করে রাত হয়ে গেল আমাদের পৌঁছতে বদ্রীনাথ ধামে। ফাইনালি 8:25 আমরা বদ্রীনাথ পৌঁছালাম। দেখো, এই যে ব্যাগ ট্যাগ নামিয়েছি গাড়ি। আমরা কোনো রকম হোটেল বুক না করে এসেছি, তাই ব্যাগ রেখে আমাদের গ্রুপের 2 জন দাঁড়িয়ে থাকলো। আর আমাদের প্রথম কাজ হলো গিয়ে একটা হোটেল খুঁজে নেওয়া। তবে আমাদের মতো যারা হোটেল বুক করে আসবেন না, তাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এখানে প্রচুর হোটেল, তার সাথে ধর্মশালা, আশ্রম। যারা আরও কম বাজেটে থাকতে চাও, ডরমেটরির ব্যবস্থা রয়েছে। আমরা খুঁজে পেতে আমাদের একটা রুম পেয়েছিলাম। আমরা 6 জন ছিলাম, আমরা 8 জন থাকার রুম একটা পেয়েছিলাম। আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল 350 টাকা করে। আমরা 2 দিন বদ্রীনাথে থাকবো, 2 দিনের জন্য সেই রুম বুক করে নিয়েছি। আর এছাড়া অনেক আশ্রম রয়েছে, প্রচুর মঠ রয়েছে। আপনারা যে যার পছন্দ মতো, আর হোটেলের তো অভাবই নেই, যে যার পছন্দ মতো বাজেটে থাকতে পারেন। তো আজকে রাত্রে হোটেলে গিয়ে লাগেজ রেখে ড্রেস চেঞ্জ করে ঘুম। কাল সকালে দেখা হবে, আর সকালে উঠেই যাব বদ্রীনাথের দর্শনে।
পরের দিন সকাল আমরা উঠে পড়েছি আর 7টার সময় যাচ্ছি লাইনে দাঁড়ানোর জন্য বদ্রী বিশালকে দর্শন করব বলে। তো রাস্তায় যে এখন রাস্তা মোটামুটি ফাঁকা, কিন্তু লাইন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি প্রায় 4 কিলোমিটার দূরে চলে গেছে লাইন। ওই খানিকটা দূরে যাওয়ার পরে আমরা যে হোটেল ছিলাম সেখান থেকে মন্দিরের দূরত্ব মোটামুটি 300 মিটার মতো। তো খানিকটা যাওয়ার পরে এখানে পুলিশের ব্যারিকেড করা আছে। সাধারণ মানুষ বা সাধারণ দর্শনের লাইনে যাওয়ার জন্য একটা ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে সাধারণ লাইনে দাঁড়াতে হবে। আর ভিআইপি যারা টিকিট নেবেন তাদের জন্য রয়েছে আলাদা একটা ব্রিজ, একদম মন্দিরের সোজা যে ব্রিজটা, সেই ব্রিজে কিন্তু টিকিট না দেখালে ওই ব্রিজে পুলিশ যেতে পারমিশন দেয় না। ভিআইপি দর্শনের টিকিট মূল্য হলো 2500 থেকে 3500 টাকা। তবে সময় এবং ভিড় অনুযায়ী এই মূল্য কিছুটা ওঠানামা করার জন্য যাচ্ছি। যা বড় লাইন, দেখি কতক্ষণে দর্শন হয়। চলো, এখন বাজে সন্ধে 6:45। লাইনের পাশে এরকম গ্রিল দিয়ে ঘেরা, আর বাকি অংশ আবার দড়ি দিয়ে ভাগ করা রয়েছে যাতে লাইনে ব্রিজে ওঠার আগে এখানে কিন্তু রেজিস্ট্রেশন চেক করতে হবে। 3 কিলোমিটার দূরে লাইনে দাঁড়িয়েছি সন্ধে 7:10-এ, এত লাইন। 3 কিলোমিটার হেঁটে এসে পুরো মানাগায় বলে চলে এসেছি, তবে লাইনে দাঁড়িয়ে। সকালে আমরা দর্শন করার জন্য এসেছিলাম, কিন্তু লম্বা লাইন দেখে আমরা দর্শন করিনি। তাই এখন সন্ধেবেলা আবার এসেছি মন্দির দর্শন করার জন্য। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে অলকানন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ মন্দির হিন্দু ধর্মের পবিত্রতম 4 ধামের একটি অন্যতম। ভগবান বিষ্ণুর বদ্রীনারায়ণ রূপের এই মন্দিরটি প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রায় 3133 মিটার বা 10,279 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে ভগবান বিষ্ণু পদ্মাসনে উপবিষ্ট। তার 1 মিটার উঁচু কালো কোষ্ঠী পাথরের বিগ্রহটি স্বয়ংভূ বলে বিশ্বাস করা হয়। মন্দিরের স্থাপত্য 3টি অংশে বিভক্ত: সিংহদ্বার, মণ্ডপ এবং গর্ভগৃহ। মূল মন্দিরের কাছাকাছি রয়েছে উষ্ণ পানির তপ্তকুণ্ড, যা প্রাকৃতিক গুণে সমৃদ্ধ। অবাক করে চারপাশে তীব্র ঠান্ডার মধ্যে টকবগে ফুটন্ত গরম জলের কুণ্ড। ভক্তরা এই তপ্তকুণ্ডে স্নান সেরে পূজার লাইনে দাঁড়ায় বদ্রীনারায়ণের দর্শনের জন্য। মোট 4টি কুণ্ড আছে, 2টি ছেলেদের, 2টি মেয়েদের। লাইন খুব সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে, আর সব থেকে বড় কথা এখানে পুলিশ লাইনটাকে মেনটেন করে, সে কারণে খুব দ্রুত গতিতে এগোয়। লাইনে দাঁড়িয়ে আপনি এইভাবে নারায়ণের গান শুনতে শুনতে একটু একটু করে লাইন এগিয়ে যাবে। তবে লাইন খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, দ্রুত গতিতে এগোচ্ছিল। আমরা 1 ঘন্টাতেই প্রায় অর্ধেকের বেশি চলে এসেছি। রাতের আলোয় পুরো বদ্রীনাথের চারপাশের শহরটাকে অপূর্ব লাগছিল। আর মাঝখান দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী অলকানন্দা নদী, তার তীব্র গর্জন। শেষ হলো 9টার সময়, আর এর সাথে সাথে আমাদের 3 নাম দর্শন হয়ে গেল। আগে তো পুরী হয়েই ছিল, তার সাথে দ্বারকা করা ছিল, আর আজ হয়ে গেল বদ্রীনাথ। মনে করা হয় ভগবান বিষ্ণু বদ্রীনাথ ধামে এসে বদ্রীনাথ সরোবরে স্নান করেছিলেন, দ্বারকায় গিয়ে পোশাক বদল করেছিলেন, আর পুরীর জগন্নাথ ধামে খাবার গ্রহণ করেছিলেন, তারপর শেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম গ্রহণ করেছিলেন। এই হলো বিষ্ণুর মুখের দিক থেকে 4 ধাম। সেই 4 ধামের 3 ধাম আমাদের কমপ্লিট হলো, আর বাকি থাকলো রামেশ্বরম। এবার আসি কখন এই মন্দিরে আসার সঠিক সময়। প্রতিকূল আবহাওয়া ও তুষারপাতের কারণে এই মন্দিরও বছরের 6 মাস বন্ধ থাকে। নতুন করে ওপেন হয় অক্ষয় তৃতীয়ার দিন, আর ভাইফোঁটার পরের দিন এই মন্দির বন্ধ হয়ে যায়। তবে শুরুতে এপ্রিল মে মাসে অবশ্যই এখানে আসা যায় খুব ভালোভাবে, আর থাকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তবে জুলাই, আগস্ট এই 2 মাস প্রচণ্ড বর্ষা, রাস্তার অবস্থা ভীষণ খারাপ, কারণ এই বদ্রীনাথ পৌঁছানোর যে রাস্তা সেখানে কিন্তু প্রচণ্ড খাড়ায়, তাই সেই সময় আসাটা একটু বিপজ্জনক। তবে এখানে যেহেতু গাড়ি আসে আর প্রশাসন খুব সক্রিয়, তাই খুব একটা অসুবিধার কথা নয়। এখানে তো কোনো রকম ট্রেকিং রুট নেই, তাই সহজে আসা যাবে।
হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু এই স্থানে বছরের পর বছর তপস্যা করেছিলেন। সে সময় প্রচণ্ড তুষারপাত থেকে বিষ্ণুকে রক্ষা করতে দেবী লক্ষ্মী একটি বদ্রী গাছের রূপ ধারণ করেছিলেন। দেবীর সেই আত্মত্যাগের নামানুসারে এই স্থানের নাম হয় বদ্রীনাথ। এই মন্দিরে শাঁখ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একবার বিষ্ণু যখন এখানে গভীরভাবে ধ্যান করছিলেন তখন শাঁখের শব্দে তার ধ্যান ভঙ্গ হয়। তাই ঈশ্বরের আরাধনায় ব্যাঘাত না ঘটাতে এবং শান্ত পরিবেশ বজায় রাখতে এখানে শাঁখ বাজানো হয় না। অষ্টম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য অলকানন্দা নদী থেকে শালগ্রাম শিলার বদ্রীনারায়ণের এই মূর্তি উদ্ধার করে প্রথমে একটি গুহা এবং পরে মন্দিরে প্রতিষ্ঠা করেন। বদ্রীনাথে যেহেতু কোনো ট্রেকিং রুট নেই, সরাসরি গাড়ি পৌঁছে যায়, তাই এখানে জিনিসপত্র ও খাবারের দাম প্রায় হাতের নাগালের মধ্যে। তবে আসার রাস্তা অনেকটা ভয়ঙ্কর, চারপাশে ভীষণ উঁচু খাড়া পাহাড়। মন্দিরে পুজো দেওয়ার জন্য যে প্রসাদের দোকান রয়েছে বা ডালার দোকান রয়েছে, আপনারা ওখানেই জুতো খুলতে পারবেন ফ্রিতে। শুধু আপনাদের প্রসাদ কিনতে হবে। প্রসাদের মূল্য শুরু হচ্ছে 100 টাকা থেকে, এরপর আরও দামি দামি রয়েছে। তবে মন্দিরের ভিতরে ছোট বড় সমস্ত রকম ব্যাগ, ফোন, ক্যামেরা নিয়ে যাওয়া যায়, একমাত্র গর্ভগৃহের ছবিটা তোলা যায় না। প্রতিদিন সাধারণ দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সময়সূচি মেনে পূজা ও দর্শন পরিচালিত হয়। ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। মঙ্গল আরতি হয় ভোর 4:30-এ, সন্ধ্যা আরতি হয় 6:30 থেকে 7টার মধ্যে। 6 মাস যখন মন্দির বন্ধ থাকে তখন এই বদ্রী বিশালকে নিয়ে গিয়ে রাখা হয় যোশীমঠের নরসিংহ মন্দিরে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী যে নরসিংহ মন্দিরে বদ্রীনারায়ণকে এনে রাখা হয়, সেই দেবতার হাত নাকি আস্তে আস্তে সরু হতে চলেছে। যেদিন সরু হতে হতে একদম ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, সেদিন কিন্তু নর আর নারায়ণ পর্বত, যেই পর্বতে বদ্রীনারায়ণের মন্দির সেটা হচ্ছে নারায়ণ পর্বত, আর তার উল্টো দিকের পাহাড়টা হচ্ছে নর পর্বত, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। এই দুই পর্বত নাকি একে অপরের সাথে মিলিত হয়ে বদ্রীনাথ যাওয়ার রাস্তা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। মন্দিরের পিছনে রয়েছে নীলকণ্ঠ পর্বতের অপূর্ব দর্শন। সকালের মায়াবী আলোয়, ভোরের প্রথম আলোয় তার রূপটাই বদলে গেছিল। প্রথমে অরেঞ্জ, তারপর হলুদ, তারপর সাদা হয়ে গেছিল বরফের সিংহটা। কি দারুণ লাগছিল, তার সাথে চারপাশের শান্ত পরিবেশ আর প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা। এরপর আসি বদ্রীনাথের সাইড সিন। প্রথমেই আসে মানা গ্রাম। একটা গাড়িতে 12 জন করে বসাবে, 12 জন না হলে শেয়ারেও যাওয়া যাবে। বদ্রীনাথের যে গাড়ি স্ট্যান্ড, সেখান থেকে আপনারা মানা গ্রাম যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পাওয়া যায়। সময় লাগে ওই গাড়িতে চাপার সময় বলেছিল 10 মিনিট, নামিয়ে দিল, সময় লাগলো 5 মিনিট প্রায়, গাড়িতে 10 মিনিটও নয়। পার্কিংয়ের জায়গাটা অপূর্ব, চারপাশে উঁচু উঁচু পাহাড়ের শৃঙ্গ, ঠিক মাঝখানে গাড়ি পার্কিং। আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলেও এই পার্কিংয়ে রাখতে হবে। প্রচুর জায়গা রয়েছে, প্রচুর গাড়ি রাখার জায়গা। এবার সামনের দিকে এলাম, এই হলো মানা গ্রামের এন্ট্রি পয়েন্ট। এই গেটটা দিয়ে আমাদের ভেতরে এন্ট্রি করতে হবে। প্রথমে আছে কিছু বাড়ি দুপাশে, আর মাঝখান দিয়ে রাস্তা, আর দুপাশে রয়েছে প্রচুর দোকান। প্রায় প্রত্যেকটা বাড়ির সামনেই দোকান, উলের জিনিস পাওয়া যাবে। মানা গ্রাম হলো ভারতবর্ষের প্রথম গ্রাম, আগে বলা তো শেষ গ্রাম। এরপর শুরু হয়ে যাচ্ছে তিব্বত, চীন, তাই এই হলো ভারতবর্ষের প্রথম গ্রাম এখন এই গ্রাম। তবে এই গ্রামের মানুষজনের খুবই কষ্ট, শীতকালে যখন 6 মাস বরফ পড়ে তাদেরকেও নিচে চলে যেতে হয় সব কিছু ছেড়ে। আর এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব স্বর্গের পথে হেঁটেছিল। সেগুলো আরও সামনে আছে, আমরা দেখবো যত যাব, অনেক কিছুই আছে, দেখাতে থাকবো। রাস্তায় চলতে চলতে এরকম অনেক পথ কুকুর দেখতে পাবেন, যেমন কিউট দেখতে তেমন লোমে ভরা। কি সুন্দর পোজ দিয়ে ক্যামেরার সামনে ঘোরাফেরা করছিল। রাস্তাটা মাঝে মাঝে এমনই সরু, মনে হচ্ছে যেন এই রাস্তা কোনো বাড়ির ভেতরে ঢুকে যাবে। দুপাশের বাড়িতে গিয়ে যেন মনে হচ্ছে রাস্তাটা শেষ হবে, কিন্তু এটাই হচ্ছে মেন রাস্তা সামনের দিকে এগিয়ে যাওয়ার। প্রথমে যেতে যেতে গ্রামের মাঝখানে পড়বে একটা মন্দির। এই যে আর একটা পথ কুকুরকে দেখতে পেয়েছি,
এই মন্দিরের স্ট্রাকচারটা অনেকটা কেদারনাথ মন্দিরের মতো। চলতে চলতে চলে এলাম ভীমপুল, দেখাচ্ছে আর 500 মিটার মতো। দুপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা পথ হাঁটতে হাঁটতে প্রায় মানাগামের ভেতরে পুরোটা হাঁটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে, আর বাকি সব দৃশ্যগুলো দেখতেও প্রায় অনেকটা সময় লাগবে। এই যে দেখাচ্ছে ভীমপুল, সরস্বতী ধাম আর কেশব প্রয়াগ একদিকে, গণেশ গুহা আর ব্যাস গুহা আর একদিকে। তাহলে আগে আমরা গণেশ গুহা আর ব্যাস গুহাটা দেখে নেব, তারপরে এই দিক দিয়ে গিয়ে ভীমপুল, সরস্বতী ধাম আর কেশব প্রয়াগ দেখব। আর ওই দিক থেকেই সামনের দিকে রয়েছে স্বর্গারোহণীর পথ। আর পথে যারা আপনাদের চলতে অসুবিধা হবে তা আপনারা কিন্তু পিট্টু নিতে পারেন, প্রচুর পিট্টুওয়ালা বসে আছে, নেবে 2 থেকে 2.5 হাজার, আপনাদের এই কটা ঘুরিয়ে দেবে। এরপর যদি বসুধারা যেতে চান তার জন্য আরও এক্সট্রা টাকা নেবে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি গণেশ গুহার সামনে। কথিত আছে যে এই গুহাতে বসেই নাকি গণেশ মহাভারতের রচনা করেছিলেন। আর এর পাশেই রয়েছে, পাশে ঠিক নয় একটুখানি দূরেই রয়েছে ব্যাস গুহা, সেটা আমরা যাব। আগে গণেশ গুহাটা ঘুরে নিই। তো সেখানে বসে ব্যাসদেব নাকি বর্ণনা করেছিলেন, আর তা শুনে শুনে গণেশ মহাভারত এবং 18টি পুরাণ রচনা করেছিলেন। এই হচ্ছে ভেতরটা। ভেতরে মানাগামে আসলে কিন্তু অবশ্যই সঙ্গে লাঠিটা আনবেন, প্রচুর খাড়ায় সিঁড়িগুলো, লাঠি ছাড়া কিন্তু ওঠা একদম অসম্ভব। লাঠি আনতে ভুলবেন না, আমরা ভুলে গেছি, আমাদের কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। আর এখানে কিন্তু লাঠি পাওয়া যায় না। ব্যাস গুহা, এখন রাস্তা এত খাড়া, এত সিঁড়ি। ব্যাস গুহার সামনে চলে এসেছি। রাস্তা তো প্রচণ্ড খাড়া। লাঠি কিন্তু যদি কোনো দোকানে বলেন তারা ব্যবস্থা করে দেবে, তাতে 100 টাকা দাম নেবে। পরে এসে ফেরত দিলে 50 টাকা ফেরত দেবে, আর 50 টাকা দেবে না। তবে ওরা লাঠি সচরাচর দিতে চায় না, অনেক জোড়াজুড়ির পর তারা দিয়েছিল। একদম ব্যাস গুহার সামনে, এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। ব্যাস গুহার ভেতরেও ছবি তোলা নিষিদ্ধ। সেখানে রয়েছে ব্যাসের মূর্তি, আর রয়েছে গণেশের একটা মূর্তি, আর উঁচু করা একটা ঢিবি জাতীয় রয়েছে, যেটাকে বলা হয় ব্যাসের পুঁথি। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে যাব সামনে সরস্বতী ধাম বা সরস্বতী নদীর উৎপত্তিস্থল, আর তার উল্টো দিকে রয়েছে সরস্বতী মাতার মন্দির, সেটা দেখব। চলো। এই হলো সামনে সরস্বতী নদী, সরস্বতী নদীর উৎপত্তিস্থল, আর উল্টো দিকে এই যে হচ্ছে সাদা মার্বেল পাথরের সরস্বতী মন্দির বা সরস্বতী ধাম। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ভীমপুলের ওপরে। ভীমপুলটা আমি দাঁড়িয়ে দেখাতে পারবো না, আমি যখন সরস্বতী ধামে থাকবো তখন উল্টো দিক থেকে এই ভীমপুলটা দেখাতে পারবো। ভীমপুল আসলে হলো একটি বড় পাথর। মনে করা হয় স্বর্গারোহণে যাওয়ার সময় খরস্রোতায় সরস্বতী নদী পার হতে পারছিলেন না মাতা দ্রৌপদী, সেই কারণে ভীম তখন একটা বড় পাথরখণ্ড এনে এই নদীর ওপর আড়াআড়িভাবে দিয়ে দেয়, আর তার ওপর দিয়ে দ্রৌপদী পার হয়ে যায়। পরে এই পাথরটাকে ভীমপুল নামে পরিচিত, আর এই পাথরের উপর দিয়ে আবার রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। সরস্বতী নদীকে এখানেই দেখা যায়, তারপর সরস্বতী নদী অন্তঃসলীলা হয়ে যায়। এবার যাব সরস্বতী ধামের ওই মন্দিরটায়। সামনে গিয়ে হয়েছে ডান পাশে রাস্তা, ওখান দিয়ে যাব। চারপাশের পরিবেশ অপূর্ব। একদিক থেকে স্বগর্জে বয়ে চলেছে সরস্বতী নদী, যেমন তার তীব্র গর্জন আর তীব্র জলের ছটা এসে পুরো ভিজিয়ে দিচ্ছে। এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, তারপর জলের ধোঁয়াগুলো বাষ্প আকারে এসে গায়ে লাগছে। আর এই হলো ভীমপুল। এতক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, এবার ওপর থেকে দেখালাম। আর সরস্বতী নদী উৎপত্তিস্থল থেকে 200 মিটার দূরে গিয়েই অলকানন্দার সাথে মিলিত হয়ে যাচ্ছে। ওই স্থানটার নাম হলো কেশব প্রয়াগ। এই ভীমপুল এখন ওপর দিয়ে যে রাস্তা রেলিং করে দেওয়া হয়েছে, আসলে কিন্তু এটা একটা বড় পাথরখণ্ড। এরপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এই হলো শেষ, গ্রামের শেষ চায়ের দোকান। এখান থেকে স্বর্গারোহণের পথ শুরু হলো। ওই যে সামনে স্বর্গারোহণের গেট। দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব হেঁটে এই পথ দিয়েই স্বর্গের দিকে এগিয়ে গেছিল। আর এই পথ ধরে আরও 6 কিলোমিটার গেলেই পড়বে বসুধারা জলপ্রপাত। যে জলপ্রপাতটা সকলে যেতে চায় না 6 কিলোমিটার ট্রেক হওয়ার জন্য,
6×6 12 কিলোমিটার। আর এই ট্রেকটা 6 কিলোমিটার শুনে উৎফুল্ল হওয়ার কারণে খুবই কঠিন একটা ট্রেক। 12,000 ফুট উচ্চতায় প্রচণ্ড হাওয়া এবং তীব্র শ্বাসকষ্টজনিত একটা ট্রেক। কেদারনাথের মতো বসুধরা যাবো বলে বেরোলাম, 10টা বাজে করবো ঠিক। একটু বেলা হয়ে গেল, সকালে বেরোলে ভালো হতো। খাওয়া দাওয়া করে নিয়ে দেখি কতটা যেতে পারি, পুরোটা যেতে পারবো কিনা। আপনারা যারা এই ট্রেকটা করবেন তারা অবশ্যই কিন্তু সকাল সকাল শুরু করবেন, কারণ বেলা 2-3টের পর থেকে কিন্তু ওয়েদার খারাপ হতে থাকে আর গোটা রাস্তায় দাঁড়ানোর মতো জায়গা থাকে না, বৃষ্টি যখন তখন নামে। তাই আপনারা অবশ্যই সকাল সকাল ট্রেকটা শুরু করবেন। আর যাওয়ার আগে খাবার যদি খেতে চান, এই গ্রামের যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে খুবই কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায়। আলুর পরোটা, ম্যাগি, বিভিন্ন রকমের চিপস, তারপরে ব্রেড, আপনি যারা যে খেতে চাইবেন। আমরা 60 টাকার বিনিময়ে একটা করে আলুর পরোটা খেয়েছিলাম, খুবই সুন্দর খাবার আর সাইজটাও ছিল অনেক বড়। চলার পথে কিন্তু অবশ্যই ভালো জুতো পরবেন আর লাঠি তো অবশ্যই রাখবেন, সঙ্গে রাখবেন পর্যাপ্ত জল, কারণ এই রাস্তায় কোনো দোকান নেই, আছে মাঝে একটাই দোকান, তাও সবসময় খোলা থাকে না। তাই জল কিন্তু আপনাদের লাগবে, হাতে কিন্তু বেশি করে জল নিয়ে ওপরে উঠবেন, কারণ জল তেষ্টা পেলে এখানে জল নেওয়ার বা কিনে নেওয়ার কোনো রকম অপশান নেই, তাই জলটা নিচ থেকে নিয়েই উঠতে হবে। মোটামুটি 4 ঘন্টার বেশি সময় লাগে এই বসুধরা জলপ্রপাতের নিচে পৌঁছতে। পৌঁছালাম, প্রচণ্ড কষ্টকর একটা ট্রেক ছিল। মাঝপথে আমাদের এই গ্রুপের অনেকজন আসতে পারেনি, বসে পড়েছে। অবশেষে এসে পৌঁছেছি। ও একটু জলে ভিজে নিই, তারপরে এই জল খাবো। এই জলের অনেক ভেষজ গুণ। প্রায় 400 ফুট ওপর থেকে এই ঝর্ণাটি ঝাঁপিয়ে পড়ে অলকানন্দা নদীর ওপর পড়ছে। আর এই ঝর্ণার নিচে যাওয়ার জন্য রয়েছে একটা বরফের গ্লেসিয়ার, যে গ্লেসিয়ারটা খুব সাবধানে লাঠি ধরে পার করতে হবে, কারণ বরফের ওপর দিয়ে যাওয়ার সময় কিন্তু বরফগুলো প্রচুর স্কিড করে, তাই আপনারা অবশ্যই খুব সাবধানে যাবেন। আর মনে করা হয় পাপীদের গায়ে নাকি এই জলপ্রপাতের জল পড়ে না, তাই যারা মন থেকে খুব স্বচ্ছ তাদের গায়ে এই জল পড়বেই। তবে এটা একটা লোক বিশ্বাস, এর কোনো বাস্তব ভিত্তি নেই। তবে এই ঝর্ণার জলের প্রচুর ভেষজ গুণ, আপনারা অবশ্যই খাবেন এই জল, বোতল বন্দি করে এই জল অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। ঝর্ণার সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা 2:15 থেকে এখান থেকে হাঁটতে শুরু করেছিলাম আর নেমে এসেছিলাম 4:30 মিনিটে। তো নামার পথেও অপূর্ব সুন্দর, তবে নামার পথে ওয়েদারটা একটু খারাপ করেছিল, যে কারণে আমাদের প্রচণ্ড দ্রুতগতিতে নামতে হয়েছিল। আসুন খরচটা একবার দেখে নেওয়া যাক। এবার বদ্রীনাথ ফিরে যাওয়ার পালা, আর তার সাথে সাথে এই ভিডিও এখানেই শেষ করব। এছাড়া আর একটা জায়গা রয়েছে চরণ পাদুকা, যেটা আমরা যাইনি, আপনারা যেতে পারেন। 2 কিলোমিটার ট্রেক। আর ভিডিও সংক্রান্ত কোনো রকম তথ্যের প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর।